ওকে, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তো আজকে আমি তোমাদেরকে পোর্টফোলিও ম্যানেজমেন্টের হিস্ট্রি অফ ইন্টারেস্ট রেট অ্যান্ড রিস্ক প্রিমিয়াম নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আজকের পার্ট শেষে তোমরা যে জিনিসগুলো জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে সেগুলো হচ্ছে প্রবলেমস রিলেটেড টু ইন্টারেস্ট রেট অ্যান্ড রিস্ক প্রিমিয়াম অ্যান্ড সলিউশন অফ প্রবলেমস। প্রথমে আমরা একটা ছক দেখে নিই যে এখান থেকে আমরা প্রথম ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে রিয়াল রেট অফ ইন্টারেস্ট বলতে আমরা কি বুঝি, নমিনাল ইন্টারেস্ট রেট বলতে আমরা কি বুঝি, রেট অফ ইনফ্লেশন আমরা ইনফ্লেশন নিয়ে কথা বলেছি, রিস্ক প্রিমিয়াম নিয়ে কথা বলেছি। তো আজকে আমরা প্রথমে যেটা দেখব রিয়াল রেট অফ রিটার্ন। আমরা ওই দিন বলেছিলাম যে যে রিটার্নের মধ্যে শুধুমাত্র মূলধন ব্যবহার থেকে বঞ্চিত থাকার জন্য এর উপরে যে একটা অতিরিক্ত চার্জ বিনিয়োগকারী প্রত্যাশা করে থাকে সেটি হচ্ছে রিয়াল রেট অফ রিটার্ন। আর নমিনাল ইন্টারেস্ট রেট আমরা বলেছিলাম যে যে ক্ষেত্রে বিনিয়োগকারী সে শুধু তার বিনিয়োগকৃত মূলধনের সুদ না, এছাড়াও ইনফ্লেশন, তারপরে হচ্ছে তার ভোগ বিরতি থাকার জন্য অতিরিক্ত চার্জ অথবা পরবর্তীতে যে কোনো আনফরসিন কন্টিনজেন্সি আসতে পারে, এই কারণে কি করে বা ম্যানেজমেন্ট ফি এর জন্য অতিরিক্ত একটা চার্জ প্রত্যাশা করে থাকে। সেই সব চার্জ যোগ করে যে ইন্টারেস্ট রেটটা পাওয়া যায় সেটা হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট। তো আমরা প্রথমে যেটা দেখি সেটা হচ্ছে রিয়াল রেট অফ ইন্টারেস্ট। তো এখানে তিনটা সূত্র আছে, একটু খেয়াল করো যে অ্যাপ্রক্সিমেট ফর্মুলা এখানে সাধারণত অঙ্কে অনেক সময় বলে দিয়ে থাকে যে এটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলার ক্ষেত্রে কি হবে বা এক্সাক্ট ফর্মুলার ক্ষেত্রে কি হবে। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় যে অঙ্কে হোল্ডিং পিরিয়ড রিটার্ন বা টোটাল রিটার্ন দেওয়া আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যখন এই হোল্ডিং পিরিয়ড রিটার্ন বা টোটাল রিটার্ন দেওয়া থাকে তখন আমরা 3 নম্বর সূত্রে আমরা অঙ্কটা করব। তো রিয়াল রেট অফ ইন্টারেস্ট এর অ্যাপ্রক্সিমেট ফর্মুলাটা হচ্ছে আর ইকুয়াল টু আর মাইনাস আই। এখানে দেখো আর ছোট হাতের আর দিয়ে বোঝানো হচ্ছে রিয়াল রেট অফ রিটার্ন, আর বড় হাতের আর যেটা সেটা নমিনাল ইন্টারেস্ট রেট। এটা মনে রাখবা যে বড় হাতের আর যেটা বোঝানো হয় সেটা হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট, আর এই ছোট হাতের আর দিয়ে হচ্ছে রিয়াল ইন্টারেস্ট রেট বোঝানো হয়ে থাকে। আর আই হচ্ছে ইনফ্লেশন রেট। তো নমিনাল ইন্টারেস্ট রেট থেকে যদি আমরা ইনফ্লেশন রেট বাদ দিই তাহলে আমরা কি পাই? রিয়াল রেট অফ রিটার্ন আমরা পেয়ে থাকি। তো আমরা
আগেও বলেছিলাম যে রিয়াল রেট অফ রিটার্ন যেটা, সেটার সাথে যদি আমরা ইনফ্লেশন প্লাস আদার কোন চার্জ যদি যোগ করি, তাহলে সেক্ষেত্রে সেটা হয়ে স্যার যায় নমিনাল। কথা পরিষ্কার বোঝা যাচ্ছে না, কথা আটকে আটকে আসছে স্যার। কথা বোঝা যাচ্ছে না? জি না স্যার, আটকে আটকে ভেঙে ভেঙে আসতেছে স্যার। প্রবলেম তো এখানে, তাহলে প্রবলেমটা কোথায় আসলে? হ্যালো, হ্যালো, স্যার শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি আবার স্যার বলছি। ভেঙে ভেঙে আসতেছে স্যার। ভেঙে ভেঙে আসে না, এটা কারণটা কি? মাইক্রোফোনের প্রবলেম না কিসের প্রবলেম? স্যার আমরা ক্লিয়ার শুনতেছি, মানে আমি ক্লিয়ার শুনতেছি, মনে হয় পাভেলের নেটে প্রবলেম। স্যার আমার এই জায়গায় ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু যারা না শুনতে পাই বা যদি সবাই শুনতে না পাও, সেই ক্ষেত্রে অবশ্য একটা প্রবলেম, যেহেতু অন্যরা শুনতে পাচ্ছে তাহলে আমার মনে হয় ক্লিয়ার। আমি তুমি একটু প্রবলেম পরবর্তীতে ভিডিও রেকর্ড দেখে নিও যেখানে প্রবলেম হয়। তো আমরা যেটা বলছিলাম যে রিয়াল রেট অফ রিটার্ন যেটা, সে অ্যাপ্রক্সিমেট ফর্মুলার ক্ষেত্রে আমরা কি করব, শুধু আর থেকে আই মাইনাস করলে আমরা পেয়ে যাব অ্যাপ্রক্সিমেট ফর্মুলার ক্ষেত্রে রিয়াল রেট অফ রিটার্নটা। আর এক্সাক্ট ফর্মুলা আসলে যেটা, সেটা হচ্ছে আর ইকুয়াল টু আর মাইনাস আই ডিভাইডেড বাই 1 প্লাস আই, অর্থাৎ আর মাইনাস আই কে কি করতে হবে, 1 প্লাস আই দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা কি পাবো, অ্যাকচুয়াল রিয়াল রেট অফ রিটার্ন পাবো। হ্যাঁ, আর অ্যাপ্রক্সিমেট ফর্মুলা এটা আসলে অ্যাপ্রক্সিমেট, প্রায় আমরা অ্যাপ্রক্সিমেট বলি যে কাছাকাছি একটা রেজাল্ট আমরা পাই। কাজেই আমাদেরকে যদি কোনো কিছু না বলা থাকে যে অ্যাপ্রক্সিমেট ফর্মুলায় আমরা অঙ্কটা করব নাকি এক্সাক্ট ফর্মুলায় যাব, তাহলে আমরা একেবারে বিনা দ্বিধায় আমরা এক্সাক্ট ফর্মুলায় যাব। অর্থাৎ প্রকৃতপক্ষে রিয়েল রেট অফ রিটার্নের সূত্রটা হচ্ছে আর মাইনাস আই ডিভাইডেড বাই 1 প্লাস আই। ক্লিয়ার? আর যদি আমাদের হোল্ডিং পিরিয়ড রিটার্ন এইচপিআর যদি আমার অঙ্কে দেয়া থাকে, অথবা টোটাল রিটার্ন যদি অঙ্কে দেয়া থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সূত্রটা এটা লিখতে হবে, অর্থাৎ হোল্ডিং পিরিয়ড রিটার্ন ই হোল ইনটু 1 প্লাস টিআর, একে ভাগ করতে হবে 1 প্লাস আই দিয়ে। এটাকে মাইনাস করব আমরা 1, তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা রিয়াল রেট অফ রিটার্ন পাবো। আর নমিনাল ইন্টারেস্ট রেট যেটা, সেটা হচ্ছে যে 1 প্লাস, এটা আমরা আগে দেখেছি 1 প্লাস আর হোল ইনটু 1 প্লাস আই, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 1, এটা হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট। অর্থাৎ এখানে সবকিছুই থাকবে, অর্থাৎ মূলধনের সুদ বাদ দিয়েও আরো তোমার ইনফ্লেশন বা তোমার আদার্স যে কোনো তোমার আহ, থেকে বিরত থাকার জন্য যে ব্যয়টা, বা ভবিষ্যতে যে কোনো টাইম ভ্যালু পানির সময় পরিবর্তনের সাথে সাথে আহ, অর্থের মূল্য পরিবর্তন হতে পারে, এই জন্য এক্সট্রা যে চার্জ সেটা এখানে অন্তর্ভুক্ত থাকে। আর রেট অফ ইনফ্লেশন যেটা, ইনফ্লেশন রেট যদি আমাদেরকে নির্ণয় করতে বলে, তখন আমরা কি করব, কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ সিপিআই 1 থেকে সিপিআই 0, 1 আর 0 এটা আমি একটু বলি যে 1 হচ্ছে এন্ডিং, যেটা এন্ডিং ভ্যালু যেটা, অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা এন্ডিং এর থাকবে সেটা হচ্ছে 1 দিয়ে প্রকাশ করা হয়, আর যেটা ওপেনিং বা বিগিনিং এর যেটা, সেটা হচ্ছে সিপিআই 0। অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স 0 মানে হচ্ছে যে ওপেনিং কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা, আর 1 হচ্ছে এন্ডিং প্রাইস ইন্ডেক্স যেটা। তো আমরা এন্ডিং কনজিউমার প্রাইস ইন্ডেক্স থেকে আমরা বিগিনিং প্রাইস ইন্ডেক্স যদি বাদ দিই এবং সেটাকে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বিগিনিং দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা ইনফ্লেশন রেটটা আমরা পেয়ে যাব। আর আমরা যদি রিস্ক প্রিমিয়াম, যদি আমাদের রিস্ক প্রিমিয়ামটা নির্ণয় করতে হয়, তাহলে আমরা মার্কেট রেট অফ রিটার্ন থেকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, বাট আমার মনে হয় আমি এখানে স্ক্রিনের কারণে একটু সমস্যা হচ্ছে, যে মার্কেট রিটার্ন থেকে যদি আমরা রিস্ক রেট অফ রিটার্ন বাদ দিই, তাহলে রিস্ক প্রিমিয়াম পাই। আমরা কিন্তু গতদিন তোমাদেরকে আলোচনা করেছিলাম, রিস্ক প্রিমিয়াম হচ্ছে যে কেউ যদি রিস্ক নেয়, রিস্ক নেওয়ার যে তোমার রিওয়ার্ড যেটা, সেটা হচ্ছে রিস্ক প্রিমিয়াম। অর্থাৎ আমি বেশি রিস্ক নিলাম, এর মানে হচ্ছে যে আমি বেশি আয় করতে পারবো। আমি যদি কম রিস্ক নিই, কম আয় করব। আমি যদি রিস্ক না নিই, তাহলে একবারই কম আয় করব। আমরা জানি যে রিস্ক রেট অফ রিটার্ন যেটা, অর্থাৎ যেখানে কোনো রিস্ক নেই, আমরা বলছিলাম গভর্নমেন্টের ট্রেজারি বিল বা গভর্নমেন্টের মিউচুয়াল ফান্ড, যেগুলোতে
অর্থাৎ গভর্নমেন্ট যতদিন আছে, দ্যাট মিন্স বাংলাদেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমি আমার ইনভেস্টমেন্টের রিটার্ন আমি পেতে থাকবো। এখানে কোনো রিস্ক নেই। কিন্তু প্রাইভেট কোম্পানির যদি আমরা কোনো শেয়ার কিনি তাহলে কিন্তু সেখানে কি আছে, সেখানে রিস্ক আছে। তো এই যে আমরা যে প্রাইভেট কোম্পানির শেয়ার কিনলে আমরা যে বেশি রিটার্ন পেতাম, কিন্তু আমরা যদি সেটা না কিনে আমরা রিস্ক ফ্রি রিটার্ন, অর্থাৎ আমরা যদি গভর্নমেন্টের সিকিউরিটিজ কিনি তাহলে কিন্তু কম রিটার্ন পাবো। তাহলে কতটুকু রিস্ক প্রিমিয়াম, অর্থাৎ আমরা বাইরের সিকিউরিটি কেন কিনছি, বেশি অতিরিক্ত তোমার রিওয়ার্ড পাওয়ার জন্য, অতিরিক্ত লাভ করার জন্য। তাহলে যতটুকু বাইরের সিকিউরিটিজ কিনে আমরা অতিরিক্ত লাভ করতে পারছি সেটাই হচ্ছে আমার রিস্ক নেয়ার প্রিমিয়াম। কাজে রিস্ক প্রিমিয়াম আমরা কিভাবে বের করবো, যে মার্কেট রেট অফ রিটার্ন যেটা থাকবে সেখান থেকে আমরা রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বাদ দিব। এটা আমরা পরেও আবার দেখবো। এবার আমরা একটা প্রবলেম দেখি যে এখানে কি বলা আছে একটু দেখো, যে assume the nominal interest rate is 6% per year compounded annually and the rate of inflation is 4% per year compounded annually. Find out the real rate of return. এখানে কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করেছো যে এখানে কি বলা আছে, নমিনাল ইন্টারেস্ট রেট দেয়া আছে 6%, আর এখানে বলা আছে যে ইনফ্লেশন রেট হচ্ছে 4%। হ্যাঁ, এখন কথা হচ্ছে এখানে কিন্তু তোমাকে বলছে রিয়াল রেট অফ রিটার্ন নির্ণয় করতে হবে। এখন অ্যাপ্রক্সিমেট ফর্মুলা বলে নাই, বা তোমাকে এখানে বলে নাই যে এক্সাক্ট ফর্মুলা ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দুটি পদ্ধতি ব্যবহার করতে পারি। তো আমরা দুটি দেখা দিতে পারি, যে ছোট প্রবলেম, যে সেই ক্ষেত্রে যদি অ্যাপ্রক্সিমেট ফর্মুলা ব্যবহার করি তাহলে আমরা নমিনাল ইন্টারেস্ট রেট যেটা আছে সেখান থেকে যদি আমরা ইনফ্লেশন রেটটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব, আমরা আমাদের রিয়াল রেট অফ রিটার্নটা পেয়ে যাব। আর যদি আমরা এটাকে এক্সাক্ট ফর্মুলায় যাই তাহলে আমরা একটু আগে যেটা দেখে আসলাম, যে কি করব, রিয়াল নমিনাল রেট অফ ইন্টারেস্ট থেকে আমরা বাদ দিব ইনফ্লেশন রেটটা, এরপরে আমরা এটাকে ভাগ করব 1 প্লাস আই অর্থাৎ ইনফ্লেশন রেট দিয়ে। আমরা দেখি, দেখো যে এটা আমরা যেহেতু এখানে কোনো কিছু বলা ছিল না, আমাদের কিন্তু বলা ছিল না যে আমরা কি অ্যাপ্রক্সিমেট ফর্মুলায় যাব নাকি আমরা এক্সাক্ট ফর্মুলায় যাব। যেহেতু কোনো কিছু বলা নাই সেহেতু আমরা ইচ্ছা করলে দুটোই করতে পারতাম, বা আমরা যদি চাই যে না একটা করব সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রক্সিমেট করব না, সেই ক্ষেত্রে আমরা এক্সাক্ট ফর্মুলা যেটা সেটা ব্যবহার করব। অর্থাৎ আমাদের এক্সাক্ট ফর্মুলাটা কি ছিল, r মাইনাস আই ডিভাইডেড 1 প্লাস আই। তো আমাদের আর ছিল কত পার্সেন্ট, 6%, তাহলে 0.06 মাইনাস ইনফ্লেশন রেট ছিল 4%, তাহলে আমাদের কত হবে 0.04। আর এটাকে আমরা 1 প্লাস আই 0.04 দিয়ে ভাগ করব, তাহলে আমরা এখানে কত পাচ্ছি 1.92%। এটা হচ্ছে আমাদের রিয়েল রেট অফ রিটার্ন। এবার আমরা আরেকটা প্রবলেম দেখি। এখানে দেখো যে assume the real interest rate is 1.923% per year and rate of inflation is 4% per year compounded annually. Find out the nominal interest rate. তার মানে এখানে আমরা আগের প্রবলেমটাতে দেখলাম কি নির্ণয় করতে বলা হয়েছে। আগের প্রবলেমটাতে আমরা দেখেছি যে এখানে তোমাদের শুধু রিয়াল রেট অফ রিটার্ন নির্ণয় করতে বলা হয়েছে, আর এখানে নির্ণয় করতে বলা হয়েছে নমিনাল ইন্টারেস্ট রেট। আমরা কিন্তু একটু আগে আমরা যে সূত্রটা দেখেছিলাম সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি দেখেছি যে 1 প্লাস আর অর্থাৎ নমিনাল ইন্টারেস্ট রেট আর বড় হাতের আর সমান হচ্ছে 1 প্লাস আর। এখানে দেখো যে ছোট হাতের আর এটা কিন্তু রিয়াল ইন্টারেস্ট রেট কে আমরা বোঝাই, আর আই দ্বারা ইনফ্লেশন রেট কে বুঝিয়ে থাকি, আর বড় হাতের আর দ্বারা আমরা নমিনাল ইন্টারেস্ট রেট কে বুঝিয়ে থাকি। কাজেই নমিনাল ইন্টারেস্ট রেট আমার নির্ণয় করতে হলে কি করতে হবে, 1 প্লাস আর হোল ইনটু 1 প্লাস আই সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 1 করতে হবে। তাহলে আমাদের আর কিন্তু যেটা দেয়া আছে রিয়েল ইন্টারেস্ট রেট, হ্যাঁ, তাহলে আমাদের রিয়েল ইন্টারেস্ট রেটের মান আমরা এখানে বসাবো। এটাকে যদি আমরা পার্সেন্টেজ করি অর্থাৎ এখানে 100 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কত পাই 0.01923। আর এখানে আই আমার কত দেয়া আছে, ইনফ্লেশন রেট 4%, তাহলে 0.04। তাহলে আমরা এখানে কত পাচ্ছি 6%, অর্থাৎ আমাদের নমিনাল ইন্টারেস্ট রেট হচ্ছে 6%। এগুলোতে আমার মনে হয় কারো সমস্যা থাকার কথা না। সিম্পলি আমরা কি করতে পারি, এখান থেকে রিয়েল ইন্টারেস্ট রেট এবং নমিনাল ইন্টারেস্ট রেট নির্ণয় করতে পারি। আমরা আরো একটা প্রবলেম এখানে দিয়েছি, যেটা এখানে কিন্তু স্পেসিফিক্যালি তোমাদেরকে বলা আছে যে if nominal interest rate on a 1 year CD is 8% and you expect
inflation to 5% over the coming year. Calculate the real rate of return. এখানে দেখো যে তোমার নমিনাল ইন্টারেস্ট রেট, অর্থাৎ যখন আমাদের রিয়াল ইন্টারেস্ট রেট নির্ণয় করতে বলবে স্বাভাবিক কারণে সেখানে নমিনাল ইন্টারেস্ট রেট তোমার দেয়া থাকবে, আর যখন নমিনাল ইন্টারেস্ট রেট দেয়া নির্ণয় করতে বলবে তখন কিন্তু রিয়াল ইন্টারেস্ট রেট দেয়া থাকবে। সেটাই আমরা দেখেছি আগের অঙ্কটাতে। তো এই ক্ষেত্রে একটা পার্থক্য হচ্ছে যে এখানে দুইটা ফর্মুলার কথা বলা আছে, অ্যাপ্রক্সিমেট ফর্মুলা বলা আছে আবার এক্সাক্ট ফর্মুলা বলা আছে। যে দুইটা ফর্মুলা আমরা ইতিমধ্যে জেনেছি যে অ্যাপ্রক্সিমেট ফর্মুলা হচ্ছে r - i আর এক্সাক্ট ফর্মুলা হচ্ছে r - i ডিভাইডেড বাই 1 প্লাস i। তো আমরা মান বসিয়ে আমরা কি করে ফেললাম, তোমার রিয়াল রেট অফ ইন্টারেস্ট আমরা বের করে ফেললাম। এটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা, এটা হচ্ছে এক্সাক্ট ফর্মুলা। এবার আমরা এখানে একটা প্রবলেম লিখি। এখানে দেখো কি বলা আছে যে during the past year you had a portfolio that contained US government T-bill, long-term government bond and common stock. The rate of return on each of them were as follows. দেখো গভর্নমেন্টের আমরা আগেও বলেছিলাম যে গভর্নমেন্টের যে বিলটা সেটা কিন্তু রিস্ক ফ্রি। গভর্নমেন্টের বিল এগুলো রিস্ক ফ্রি, আর অন্য প্রাইভেট যে বন্ডগুলো থাকে বা শেয়ার বা সিকিউরিটিজ যেগুলো থাকে সেগুলো কিন্তু তোমার রিস্ক ফ্রি না, সেখানে রিস্ক আছে। যে কারণে তোমার অন্যান্য কোম্পানির সিকিউরিটিজের ক্ষেত্রে রেট অফ রিটার্নটা বেশি থাকে আর গভর্নমেন্টের সিকিউরিটিজের ক্ষেত্রে রেট অফ রিটার্নটা কম থাকে। তো এখানে বলা আছে দেখো ডিউরিং দ্য ইয়ার দ্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স which measures the rate of inflation, okay, went from 160 to 192। অর্থাৎ এখানে কি বলা আছে যে 160 থেকে কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা কততে চলে গেছে, 160 থেকে 172-এ। অর্থাৎ আগে কত ছিল একটু খেয়াল করো, যে আগে ছিল 160 থেকে এখন নতুন করে কততে চলে গেছে কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা 172। এখানে সাল দেয়া আছে, অর্থাৎ 1982 সালে এটা ছিল হচ্ছে 160, আর সেই ইন্ডেক্সটা 1984 সালকে কারেন্ট ধরা হয়েছে। এই ইয়ারে তোমার এখানে দেখানো হয়েছে 172। কি করতে বলেছে তোমাকে, কম্পিউট দা রেট অফ ইনফ্লেশন ডিউরিং দ্য ইয়ার, ডিউরিং দিস ইয়ার। অর্থাৎ এই ইয়ারে তোমার ডিউরিং দিস ইয়ার বলতে যে এই যেখানে 100 ইয়ার অর্থাৎ 84 সালের কথা বলা হচ্ছে, যে এখানে 84 সালে তোমার রেট অফ ইনফ্লেশনটা কত ছিল। কম্পিউট দা রিয়াল রেট অফ রিটার্ন on each of the investment in your portfolio based on the inflation rate। এখানে দুইটা জিনিস কথা বলছে, একটা বলছে যে রেট অফ ইনফ্লেশন বের করো, অর্থাৎ রেট অফ ইনফ্লেশন এখানে কত, যেখানে বলা আছে যে আগে অর্থাৎ 1982 সালে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ছিল 160, আর তোমার এখন প্রাইস ইন্ডেক্সটা কত, এখন হচ্ছে 172। এখন এখানে দেখো একটা জিনিস আমরা বলেছিলাম যে কনজিউমার প্রাইস ইনফ্লেশন রেট সূত্রটা কি ছিল, কনজিউমার প্রাইস ইন্ডেক্স এন্ডিং মাইনাস কনজিউমার প্রাইস ইন্ডেক্স বিগিনিং, অর্থাৎ 1 দিয়ে এন্ডিংটা বোঝানো হয়েছে, 0 দিয়ে বিগিনিং বোঝানো হয়েছে। তো বিগিনিং আর এন্ডিং কোনটা, দেখো যে বলেছে 1982 সালে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ছিল 160, তাহলে 160 কিন্তু বিগিনিং অর্থাৎ শুরুতে ছিল 160, আর এখন যেটা অর্থাৎ 1984 সালে যেটা 172 সেটা কিন্তু এন্ডিং। অর্থাৎ শুরুতে ছিল 160, তাহলে ওটা বিগিনিং, আর 172 এখন এটা এন্ডিং। তাহলে আমার এন্ডিং কনজিউমার প্রাইস ইন্ডেক্স এন্ডিং কত, 172। তাহলে আমার সিপিআই 1 হবে 172, আর কনজিউমার প্রাইস ইন্ডেক্স 0 যেটা বিগিনিং, যেটা তার বিগিনিং এ কত ছিল 160, এই জন্য এটা 160 হবে, আর নিচেরটা কত হবে 160 হবে। তাহলে এখানে আমরা কত পাই 7.5%, অর্থাৎ ইনফ্লেশন রেট হচ্ছে 7.50%। এখন তোমাদেরকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে রিয়াল রেট অফ রিটার্ন তোমার কত,
তো এখানে কিন্তু টোটাল রিটার্ন এখানে কিন্তু দেয়া আছে যে টি বিলের রিটার্নটা কত, গভর্নমেন্ট লং টার্ম বন্ডের রিটার্ন কত, কনজিউমার কমন স্টক কত, সেটা কিন্তু এখানে এগুলো টোটাল রিটার্ন কিন্তু দেয়া এখানে। এখানে কিন্তু আলাদা করে তোমার বলা নাই যে নমিনাল রিটার্ন অথবা রিয়াল রিটার্ন, এভাবে কিন্তু বলা নাই। হ্যাঁ, এখানে বলা আছে যে টোটাল রিটার্ন দেয়া আছে। আমরা কিন্তু একটু আগে তোমাদেরকে ছক দেখিয়েছিলাম, সেই ছকে আমরা কিন্তু একটা জিনিস আমরা বলেছিলাম যে আমরা যদি একটু পেছনে যাই তাহলে আমরা একটু ছকে চলে যাই। এখানে দেখো যে if HPR holding period return and total return is given, অর্থাৎ টোটাল রিটার্ন বা হোল্ডিং পিরিয়ড রিটার্ন যেটাই থাক না কেন, যদি এটা দেয়া থাকে তাহলে কি করব আমরা, কিন্তু মানে এই সূত্রে কি করব আমরা তখন রিয়েল রেট অফ রিটার্নটা নির্ণয় করব, অর্থাৎ HPR = 1 প্লাস TR আর 1 প্লাস I। এখন হোল্ডিং পিরিয়ড রিটার্ন যদি অনেক সময় সরাসরি দেয়া থাকে না, টোটাল রিটার্ন দেয়া থাকে, তো আমরা তখন এই সূত্রটাই ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আমাদের হোল্ডিং পিরিয়ড রিটার্ন 1 ধরতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা হোল্ডিং পিরিয়ড রিটার্ন 1 ধরে আমরা আমাদের টিআর বসিয়ে তারপর কি করব আমরা রেট অফ রিটার্ন, রিয়েল রেট অফ রিটার্নটা আমরা নির্ণয় করব। তাহলে এবার আমাদের প্রবলেমে আমরা চলে যাই। আমাদের প্রবলেমটা ছিল দেখো যে রিয়েল রেট অফ রিটার্ন আমরা কিভাবে নির্ণয় করব। আমাদের যেহেতু আমাদের অঙ্কের টিআর দেয়া ছিল, টোটাল রিটার্ন দেয়া ছিল, সেটা আমাদের সূত্রটা হবে HPR 1 প্লাস TR ডিভাইডেড বাই 1 প্লাস I মাইনাস 1। অর্থাৎ এখানে দেখো HPR এটা কিন্তু সরাসরি এখানে বলা নাই হোল্ডিং পিরিয়ড রিটার্ন কত। তাহলে হোল্ডিং পিরিয়ড রিটার্ন আমাদের কি করতে হবে, আমাদেরকে বের করে নিতে হবে, সরি আমাদেরকে ধরে নিতে হবে। আমরা একটু আগে বললাম যে হোল্ডিং পিরিয়ড রিটার্ন যদি দেয়া না থাকে আমরা 1 ধরবো। তো 1 দিয়ে যদি আমরা এই 1 প্লাস TR কে গুণ করি, এটা যেটা থাকবে সেটাই হবে। কাজে আমরা এখানে হোল্ডিং পিরিয়ড রিটার্নের মানটা না লিখে আমরা সরাসরি লিখতে পারি যে 1 প্লাস TR হচ্ছে আমার প্রথম টি বিলের ক্ষেত্রে। আমরা কিন্তু আমাদের তিনটা বিলের কথা এখানে বলা ছিল, একটা ছিল গভর্নমেন্ট টি বিল, গভর্নমেন্ট বন্ড আর গভর্নমেন্ট স্টক। এই তিনটা বিলের কথা বলা ছিল। তার তিনটা ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে রিয়েল রেট অফ রিটার্ন নির্ণয় করতে হবে। তাহলে আমাদের টি বিলের ক্ষেত্রে টোটাল রিটার্ন আমাদের দেওয়া ছিল 5.5%। তো 5.5% কে আমরা কিভাবে লিখতে পারি, 0.055। আর এটাকে আমরা ইনফ্লেশন রেট দিয়ে ভাগ করব। তো ইনফ্লেশন রেট কিন্তু আমরা একটু আগে আমরা দেখেছি যে ইনফ্লেশন রেট আমরা বের করে নিয়েছি 7.5% বা এটাকে 0.075। তাহলে আমরা সেটাকে এবার কি করি, আমরা এখানে বসিয়ে দিই। বসিয়ে দিলে আমরা এখানে পাচ্ছি কত, এখানে পাচ্ছি -1.86% হচ্ছে টি বিলের রেট অফ রিটার্ন, রিয়েল রেট অফ রিটার্ন। আর বন্ডের ক্ষেত্রে আমাদের 7.5% ছিল। আমরা আমাদের আগে যে প্রবলেমটা ছিল এখানে দেখো 7.5% ছিল বন্ডে, তাহলে টিআরটা আমরা 7.5 লিখবো। আর আমাদের কমন স্টকের ক্ষেত্রে আমাদের ছিল 11.6%, আমরা 11.6% সেটাই লিখবো। আমরা দেখে নিই যে বন্ডের ক্ষেত্রে হচ্ছে 7.5%, সেটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে কি পাচ্ছি 0.075। আর এটাকে আমরা আবার কি করব, ইনফ্লেশন রেট দিয়ে আমরা ভাগ করে নিব। এখানে ইনফ্লেশন রেট এটা দিয়ে ভাগ করে -1 করতে হবে। তাহলে এখানে বন্ডের ক্ষেত্রে রিয়েল রেট অফ রিটার্ন হচ্ছে 0%। আর যেটা কমন স্টক, কমন স্টকের রিয়েল রেট অফ রিটার্ন কত হবে, যে আমরা 11.6% ছিল, তাহলে এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি 0.1160 এটা হবে। আর আমরা ইনফ্লেশন রেট দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা এখানে কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব 1.0381 থেকে মাইনাস যদি 1 করি তাহলে আমরা কত পাচ্ছি, আমরা এখানে রেজাল্টটা 0.0381 অর্থাৎ 3.81% আমাদের রেজাল্টটা পাবো। তো আমরা এই যে অঙ্কটা দেখলাম যে
কিভাবে ইনফ্লেশন রেট নির্ণয় করতে হয়, কিভাবে রিয়াল রেট অফ রিটার্ন নির্ণয় করতে হয়। তো তোমাদের কারো প্রবলেম যদি থাকে বা বুঝতে সমস্যা হলে আমাকে বলতে পারো যে স্যার এখানে আমি বুঝিয়ে নেই। কি বেনজির বুঝতে পারছো? বেনজির শুনতে পাচ্ছ জি আমাকে? স্যার। বোঝা গেছে জি আমরা স্যার। আমরা কিভাবে আমাদের রিয়াল রেট অফ রিটার্ন নির্ণয় করব, কিভাবে নমিনাল রেট অফ রিটার্ন নির্ণয় করব, কিভাবে আমরা আমাদের ইনফ্লেশন রেট নির্ণয় করব, আর মানে জি কখন স্যার। কখন জি স্যার কোনটা বুঝছি। বুঝতে পেরেছো না? ওকে ফাইন। এগুলো সহজ, জি একবারে স্যার। সহজ। আমরা নেক্সট পরবর্তী আহ, সামনে যাই। জি স্যার। ওকে, এবার আমরা আসি যে হোল্ডিং পিরিয়ড রিটার্ন এবং হোল্ডিং পিরিয়ড ইল্ড। একটু আমরা দেখি যে হোল্ডিং পিরিয়ড রিটার্ন আসলে আমরা বলতে আমরা কি বুঝি। আমরা ওই দিন তোমাদের ক্লাসে আলোচনা করেছিলাম যে হোল্ডিং পিরিয়ড রিটার্নের মধ্যে দুইটা রিটার্ন থাকে। একটা হচ্ছে তোমার ডিভিডেন্ড ইল্ড, আর একটা হচ্ছে তোমার ক্যাপিটাল গেইন। অর্থাৎ একটা নির্দিষ্ট বছরে তুমি ধরো একটা শেয়ার কিনছো, স্টক মার্কেট থেকে তুমি, তোমার হয়তো 5টা শেয়ার আছে তোমার স্টক মার্কেটে। এখন কথা হচ্ছে যে তুমি কি প্রত্যাশা করবে, এই এক বছরে তোমার প্রত্যাশাটা কি থাকবে? তোমার প্রত্যাশা থাকবে ডেফিনেটলি যে যে কোম্পানি শেয়ারটা তুমি কিনেছো ওই কোম্পানি তোমাকে ডিভিডেন্ড দিবে, একটা নির্দিষ্ট পার্সেন্টেজে তারা ডিভিডেন্ড দিবে। আর এরপরে তুমি যদি আহ, একটা শেয়ার তুমি 100 টাকা দিয়ে কিনে থাকো, তাহলে তোমার প্রত্যাশা হবে যে এক বছর পরে এটা যেন 120 টাকা বা 130 টাকা অথবা 150 টাকা হয়। তাহলে তুমি এখানে দেখো দুই ধরনের রিটার্ন তুমি আশা করছো। একটা হচ্ছে যে ডিভিডেন্ড, অর্থাৎ কোম্পানি লাভ করবে, লাভের একটা অংশ তোমাকে অবশ্যই দিবে। তাহলে সেই লাভের একটা অংশ তুমি চাচ্ছ, তাহলে ডিভিডেন্ড চাচ্ছ, একটা ডিভিডেন্ড রিটার্ন। আরেকটা হচ্ছে তুমি কি চাচ্ছ, তুমি চাচ্ছ যে ক্যাপিটাল গেইন। এই দুইটা মিলেই হয় হোল্ডিং পিরিয়ড রিটার্ন। আর হোল্ডিং পিরিয়ড ইল্ড যেটা, হোল্ডিং পিরিয়ড ইল্ড অ্যাকচুয়ালি যে হোল্ডিং পিরিয়ড রিটার্ন যেটা, সেই রিটার্ন থেকে আমরা যদি আমাদের মূলটা বাদ দিই, তাহলে আমাদের অতিরিক্ত যে লাভটা, সেই লাভটাকে বোঝানো হচ্ছে ইল্ড। হ্যাঁ, এটা হচ্ছে মুনাফা, মোট কথা যে আমরা কতটুকু মুনাফা করতে পারলাম সেটা। তো তাহলে রিয়াল হোল্ডিং পিরিয়ড রিটার্ন আমরা কিভাবে পাই? রিয়াল হোল্ডিং পিরিয়ড রিটার্ন আমরা আর মাইনাস আই, বা যেটাকে রিয়াল রিটার্ন আমরা বলি, 1 + i। আরেকটা হচ্ছে যে এটাকে আমরা আহ, শুধু হোল্ডিং পিরিয়ড রিটার্ন যদি থাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ডি প্লাস পিই ডিভাইডেড বাই পিই। হ্যাঁ, অর্থাৎ তোমার এখানে আমরা যেটা ডি হচ্ছে কি ডিভিডেন্ড, হ্যাঁ, আর এখানে ই আর এতে হচ্ছে বি। পি হচ্ছে এন্ডিং প্রাইস, আর বি হচ্ছে বিগিনিং প্রাইস। তো এই সূত্রটাকে আবার অনেকে অন্যভাবে এটাকে লিখে। হ্যাঁ, কেউ এটাকে আবার দেখা যায় যে P0 মাইনাস P1 এইভাবে দিয়েও লেখে বা এভাবে লেখে। তো তোমাদের আমি যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে ডি প্লাস পিই ডিভাইডেড বাই পিবি। অর্থাৎ কি হচ্ছে ডিভিডেন্ড, আর এর সাথে এন্ডিং প্রাইস যেটা সেটা, আর নিচে হচ্ছে পিপি মানে হচ্ছে বিগিনিং প্রাইস, এটা 100। আর হোল্ডিং পিরিয়ড ইল্ড আমরা কিভাবে পাবো, যে হোল্ডিং পিরিয়ড রিটার্ন যেটা আমরা পাবো সেটা থেকে আমরা 100 বাদ দিব, তাহলে আমরা পেয়ে যাব হোল্ডিং পিরিয়ড ইল্ড। তো আমরা একটি প্রবলেম দেখি, প্রবলেম দেখলে আমরা ক্লিয়ার পাবো। এখানে দেখো তোমাদের কি বলা আছে প্রবলেমটাতে। প্রবলেম বলা আছে যেমন November 1 you bought 100 shares of stock for টাকা 34 a share, and a year later you sold it টাকা 39 a share. During the year you receive a cash dividend টাকা 1.50 a share. Compute the holding period return and holding period yield on this stock investment. দেখো very simple যে
তুমি 100 শেয়ার কিনেছো, 100 শেয়ার তুমি কিনেছো। তো এর মধ্যে একটা শেয়ারের আহ, দাম কত টাকা? যে 34 টাকা। a year later is sold টাকা 39, অর্থাৎ 34 টাকা দিয়ে তুমি কিনেছিলে, এটা 1 বছর পরে এটার দাম হয়ে গেছে 39 টাকা। অর্থাৎ তোমাদেরকে আমি যেটা বলেছিলাম যে একজন বিনিয়োগকারী কি ধরনের রিটার্ন আশা করে, দুই ধরনের রিটার্ন আশা করে। একটা হচ্ছে সে ডিভিডেন্ড পাবে তার শেয়ারের উপর, এখানে কিন্তু বলা আছে যে ডিউরিং দ্য ইয়ার ইউ রিসিভ এ ক্যাশ ডিভিডেন্ড অফ টাকা 1.50 এ শেয়ার, অর্থাৎ প্রতি শেয়ারে তুমি 1 টাকা 50 পয়সা করে কি পাবা? ডিভিডেন্ড পাবা। উপরন্তু তুমি এই ডিভিডেন্ড নিয়ে খুশি না, তোমাকে কি আশা করতেছো? আরো আশা করতেছো যে না, আমি 34 টাকা দিয়ে একটা শেয়ার কিনেছি, সেই শেয়ারের দাম যেন আরো বেশি হয়। তো দেখা গেল মার্কেটে শেয়ারের দাম হয়ে গেল কত টাকা? 39 টাকা। তার মানে তুমি এখানে লাভ করেছো কত টাকা? 5 টাকা তুমি কিন্তু অতিরিক্ত লাভ এখানে করেছো। হ্যাঁ? এখন কথা হচ্ছে যে তোমাকে কি কমপ্লিট করতে বলছে? তোমাকে বলেছে যে তুমি এখান থেকে হোল্ডিং পিরিয়ড রিটার্ন বের করো, আর একটা হচ্ছে হোল্ডিং পিরিয়ড ইল্ড বের করো। হ্যাঁ, তো তাহলে হোল্ডিং পিরিয়ড রিটার্ন আমরা একটু আগে যেটা দেখে আসলাম, হোল্ডিং পিরিয়ড রিটার্ন আমরা কিভাবে পেতে পারি? ডি প্লাস পিই ডিভাইডেড বাই পিবি। এখন পিই মানে কি? যে এন্ডিং প্রাইস যেটা, হ্যাঁ, অর্থাৎ আমার শেয়ারের এন্ডিং প্রাইস কত? 39 টাকা। অর্থাৎ আমি 34 টাকার শেয়ার আমি বিক্রি করছি কত টাকা? 39 টাকা। তাহলে আমার 39 টাকা আমার কি হবে? এন্ডিং প্রাইস হবে। আর আমার বিগিনিং প্রাইস যেটা শুরুতে ছিল কত? এটা 34 টাকা। তাহলে পিবি যেটা বিগিনিং প্রাইস সেটা হবে 34 টাকা। হ্যাঁ, তাহলে আমরা এখানে কত পাচ্ছি? যে 119.12। হ্যাঁ, এত পার্সেন্ট হবে। এখানে পার্সেন্টটা তোমরা একটু দিয়ে নিবা। আমি একটু অ্যানোটেশনটা কোথায় আছে? অ্যানোটেশনটা এখানে আমাদের কি হবে? এটা পার্সেন্টেজ হবে। অর্থাৎ আমরা কোনো কিছুকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি, গুণ করি, তাহলে সেটাকে অবশ্যই পার্সেন্টেজ দেখাতে হবে। এই জন্য এটা হবে 119.12%। একটু আগে যেটা বললাম আমরা, যে আমরা দেখো যে 1 বছরে আমাদের রিটার্ন হচ্ছে 119.12%। তাহলে আসলে আমরা এখান থেকে নিট রিটার্নটা, ইল্ডটা কতটুকু, আমাদের লাভটা কতটুকু হলো? তাহলে সেটা যদি আমরা পেতে চাই তাহলে কি করতে হবে? হোল্ডিং পিরিয়ড রিটার্ন যেটা, সেখান থেকে আমরা 100 কি করব? মাইনাস করব। হ্যাঁ, 100 ধরে নাও এটা হচ্ছে তোমার আসল যে টাকাটা সেটা। তাহলে সেখান থেকে 100 থেকে আমরা হোল্ডিং পিরিয়ড রিটার্ন থেকে যদি 100টা মাইনাস করি, তাহলে আমরা পাচ্ছি কত? 19.12%। এটাই হচ্ছে আমার হোল্ডিং পিরিয়ড ইল্ড। বুঝতে পেরেছো তোমরা? হোল্ডিং পিরিয়ড রিটার্ন বলতে আমরা কি বুঝি? হোল্ডিং পিরিয়ড রিটার্ন আমরা কিভাবে বের করতে পারি? হোল্ডিং পিরিয়ড ইল্ড বলতে আমরা কি বুঝি? হোল্ডিং পিরিয়ড ইল্ড আমরা কিভাবে বের করতে পারি? আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা পরের পেজটাতে চলে যাই। এবার দেখো আমরা এখানে রিস্ক প্রিমিয়াম, যদিও আমরা আগেও বলেছিলাম রিস্ক প্রিমিয়ামের কথা, যে রিস্ক প্রিমিয়াম বলতে আমরা আসলে কি বুঝি? যে অতিরিক্ত রিস্ক নেওয়ার কারণে যে অতিরিক্ত মুনাফা বা রিওয়ার্ড যেটা একজন বিনিয়োগকারী প্রত্যাশা করে থাকে, সেটি হচ্ছে আমার কি? রিস্ক প্রিমিয়াম। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে ট্রেজারি বিল রিটার্নের ক্ষেত্রে, ট্রেজারি বিলের ক্ষেত্রে আমরা কিভাবে সেটা করব? সে কিভাবে আমরা রিস্ক প্রিমিয়ামটা আশা করব? সেটা হচ্ছে ট্রেজারি বিলের ক্ষেত্রে আর প্লাস আই। আর প্লাস আই আমরা আগেও বলেছিলাম যে ট্রেজারি বিলটা কি? ট্রেজারি বিল এটা হচ্ছে গভর্নমেন্টের বিল। অর্থাৎ এই বিল কিনলে কেউ মানে যতদিন গভর্নমেন্ট আছে বা যতদিন দেশ থাকবে ততদিন পর্যন্ত ওই দেশের বাসিন্দারা তারা কি করতে পারবে? ওই বিলের টাকা পাবে। হ্যাঁ,
কিন্তু আমি যদি মার্কেট থেকে কোনো কিছু কিনে আনি তো সেটার কোনো নিশ্চয়তা নাই, অর্থাৎ ওই কোম্পানি যদি যতদিন আছে ততদিন তোমার টাকা আছে, যতদিন কোম্পানি যখন চলে যাবে তখন তুমি আর টাকা পাবা না। কাজেই সেখানে রিস্ক কিন্তু অনেক বেশি থাকে। তো ট্রেজারি বিলের ক্ষেত্রে আমরা সাধারণত আর প্লাস আই দিয়ে আমরা এটাকে প্রকাশ করি। আর আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন যেটা, সেটা হচ্ছে সেটাকে আমরা কি করি, আমরা সেক্ষেত্রে টি বিল রেট যেটা, তার সাথে আমরা কি করি, এক্সপেক্টেড রিটার্ন আমরা কিভাবে বের করি, এর সাথে রিস্ক প্রিমিয়ামটা যোগ করি। অর্থাৎ আমরা একটু আগে আমরা দেখে এসেছি যে টি বিলের রেট, অর্থাৎ টি বিলটা রিস্ক ফ্রি, কিন্তু ধরো টি বিল কিনলে তোমার কোনো রিস্ক নাই, 10% তুমি টি বিল থেকে তুমি রিটার্ন পাবে, এটা পাবা যতদিন দেশ থাকবে ততদিন পাবা। এর সাথে তুমি যদি প্রিমিয়াম 5% যদি প্রিমিয়াম অর্থাৎ অতিরিক্ত রিটার্ন যদি পাও, তাহলে সেটা যোগ করলে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা টোটাল এক্সপেক্টেড রিটার্ন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। আর এক্ষেত্রে এক্সপেক্টেড রিস্ক প্রিমিয়ামটা কত হবে, রিস্ক প্রিমিয়াম আমরা আগে বলেছিলাম যে মার্কেট রেট অফ রিটার্ন থেকে আমরা যদি রিস্ক রেট অফ রিটার্নটা বাদ দিই, হ্যাঁ, অর্থাৎ মার্কেটের কোন একটা সিকিউরিটির যে রিটার্ন, সেই রিটার্ন থেকে আমরা যদি রিস্ক রেট অফ রিটার্ন বাদ দিই, তাহলে ওটাই হবে আমার কি রিস্ক প্রিমিয়াম। ধরো স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে তুমি যদি একটা শেয়ার কিনো, সেক্ষেত্রে শেয়ার এরকম যদি হয় যে সেখানে তোমার 15% তোমাকে কি দিল, রিটার্ন দিল, আর তুমি যদি গভর্নমেন্টের সিকিউরিটিজ কিনো, সেক্ষেত্রে তুমি যদি সেখান থেকে 10% রিটার্ন পাও, তাহলে অতিরিক্ত যে 5% তুমি স্কয়ার ফার্মাসিউটিক্যাল থেকে শেয়ার কেনার কারণে পেলে, সেটা হচ্ছে তোমার রিস্ক প্রিমিয়াম। এই জন্য আমরা এটা কিভাবে লিখবো, আর এম মাইনাস হচ্ছে আর এফ, মার্কেট রেট অফ রিটার্ন, আর এটা হচ্ছে মার্কেট রিস্ক রেট অফ রিটার্ন। আমরা এবার একটি অঙ্ক দেখি, এখানে কি বলা আছে, সাপোজ দ্যাট ইনফ্লেশন রেট ইজ এক্সপেক্টেড টু বি 3% in the near future. Using the following historical data, what would be your prediction for, এখানে বলা আছে average real rate on T-bill, T-bill হচ্ছে 0.72%, আর রিস্ক প্রিমিয়াম দেওয়া আছে 8.40%, মানে T-bill-এর রেট দেওয়া আছে আর রিস্ক প্রিমিয়াম দেওয়া আছে। এখন তোমাকে বলা হয়েছে যে T-bill-এর রেটটা কত, আর আরেকটা বলছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কত, আর রিস্ক প্রিমিয়ামটা কত। আমরা কিন্তু তিনটা সূত্রে আমরা কিন্তু দেখেছি, আমরা কি দেখেছি যে টি বিল রেটটা আমরা কিভাবে পাবো, যে টি বিল রেট আমরা যে রেটটা ছিল তার সাথে শুধুমাত্র যদি আমরা ইনফ্লেশনটা যোগ করি, এখানে টি বিল রেটটা আমরা কিভাবে দেখো, যে রেট অফ রিটার্ন, রিয়াল রেট অফ রিটার্ন যেটা, তার সাথে যদি আমরা ইনফ্লেশনটা যোগ করে নিই, তাহলে আমরা টি বিল রেটটা পাবো। আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমরা কিভাবে পাবো, যে টি বিল রেট যেটা আসলো তার সাথে আমরা যদি রিস্ক প্রিমিয়াম যোগ করে দিই, তাহলে আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন পাবো। আর রিস্ক প্রিমিয়াম আমরা কিভাবে পাবো, যে মার্কেট রেট অফ রিটার্ন থেকে আমরা যদি রিস্ক রেট অফ রিটার্ন বাদ দিই, তাহলে আমরা মার্কেট এক্সপেক্টেড রিস্ক প্রিমিয়ামটা আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। তাহলে আমরা একটু দেখি যে আমাদের কিভাবে পাবো। তাহলে টি বিল আমরা আর প্লাস আই, আর আমরা দেখলাম 0.72%, এর সাথে 3% যোগ করি, তাহলে 3.72%। আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমরা একটু আগে দেখেছিলাম যে রিস্ক প্রিমিয়াম আমাদের কিন্তু বলেই দিয়েছে, রিস্ক প্রিমিয়াম হচ্ছে 8.40%, তাহলে আমরা সেটা যোগ করে নিব, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 12.12% রিস্ক প্রিমিয়াম। এটা হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। হ্যাঁ, আর রিস্ক প্রিমিয়ামটা আমরা কিভাবে পাবো, এখানে দেখো রিস্ক প্রিমিয়াম যেটা, সেটা কিন্তু একই রকম থাকবে। কেন একই রকম থাকবে বলতে পারো, দেখো আমি যদি নির্ণয় করি, এখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমার এখানে কত, 12.12%, এটাকে তো আমার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, তো এটা মার্কেট পোর্টফোলিও রিটার্ন। তো এই মার্কেট রিটার্ন থেকে আমরা যদি কি করি, আমাদের রিস্ক রেট অফ রিটার্ন বাদ দিই, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি, আমাদের রিস্ক প্রিমিয়াম পেয়ে যাচ্ছি। এখানে আমরা যদি এভাবে যদি আমরা দেখাই, আমরা যদি একটা আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে রিস্ক প্রিমিয়াম যেটা, আর
প্রিমিয়াম আমরা কি দিয়ে প্রকাশ করি একটু কিভাবে আমরা লিখেছিলাম যে আর এম মাইনাস হচ্ছে আর এফ না। তো আমার মার্কেট রিটার্নটা কত? আমার এখানে দেখো যে টোটাল মার্কেট রিটার্ন হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন যেটা মার্কেট রিটার্ন 12.12%। তাহলে এখানে যদি 12.12% আমরা করি আর সেখান থেকে আমরা যদি বাদ দিই রিস্ক পিরিয়ড অফ রিটার্ন, তো রিস্ক পিরিয়ড অফ রিটার্ন টি বিলের রিটার্ন কি রিস্ক পিরিয়ড অফ রিটার্ন না, তাহলে টি বিলের রিটার্ন আমরা কত পাচ্ছি 3.72%। তাহলে এখান থেকে বাদ দিব 3. হ্যাঁ 72%। তাহলে আমরা কিন্তু আলটিমেট কি পেয়ে যাচ্ছে, আমরা কিন্তু এই যে 8.40% পাচ্ছি। 8.40%। হ্যাঁ, অর্থাৎ কি হচ্ছে যে এখানে কিন্তু ইনফ্লেশনের দ্বারা কি হচ্ছে না, তোমার এখানে রিস্ক প্রিমিয়াম যেটা সেটা কিন্তু তোমার চেঞ্জ হচ্ছে না। এখানে বলা আছে the risk premium on stock remains unchanged. A premium, the difference between two rates, is a real value unaffected by the inflation. অর্থাৎ ইনফ্লেশন রিয়েল রেটকে কি করতে পারছে না, এফেক্ট করতে পারছে না। কারণ হচ্ছে যে আমরা জানি যে রিস্ক প্রিমিয়ামটা আমরা কিভাবে পাই, মার্কেট রিটার্ন যেটা মার্কেট রিটার্ন থেকে আমরা যদি কি করি, আমরা রিস্ক রেট অফ রিটার্ন বাদ দিই, তাহলে আমরা মার্কেট রিটার্ন আমরা কত পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম এই ক্ষেত্রে 12.12%। আর আমাদের টিভি রেট আমরা পেয়েছি 3.72%। তাহলে দুটো বাদ দিলে আমরা পাচ্ছি 8.40% আমাদের দেয়াই ছিল। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে আমার কি রিস্ক প্রিমিয়াম। এবং হচ্ছে দিলাম, দেখি পরে স্লাইডে চলে যাই। ওকে, তো এই প্রবলেমটা আমরা একটু দেখি যে গিভেন টাকা 1 লাখ টু ইনভেস্ট, what is the expected risk premium in টাকা of investing in equities versus risk free T-bill based on the following table। আচ্ছা, এখানে বলা আছে যে গিভেন টাকা 1 লাখ টু ইনভেস্ট, অর্থাৎ তোমার 1 লাখ টাকা ইনভেস্ট করার মতো আছে। হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিস্ক প্রিমিয়াম, তোমাকে বলা হয়েছে যে সেক্ষেত্রে রিস্ক প্রিমিয়ামটা তোমার কত হবে, টাকায় টাকায় কত হবে বলছে, রিস্ক প্রিমিয়ামটা টাকায় কত হবে, পার্সেন্টেজে কিন্তু বলে না। এখানে বলছে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিস্ক প্রিমিয়াম ইন টাকা অফ ইনভেস্টিং ইন ইকুইটিস ভার্সেস রিস্ক ফ্রি টিবি। ইকুইটিস ভার্সেস রিস্ক ফ্রি টিবি দুইটা জিনিস আছে এখানে দেখো, একটা হচ্ছে ইকুইটিজে ইনভেস্ট করছে অর্থাৎ কমন স্টকে যেটা ইনভেস্ট করছে, আর একটা হচ্ছে টিবিলে ইনভেস্ট করছে। কমন স্টক এটা কিন্তু তোমার সাধারণত কি করে, মার্কেটে ইনভেস্ট করে থাকে। হ্যাঁ, যে কারণে এটা কিন্তু রিস্ক ফ্রি না। হ্যাঁ, কিন্তু যেটা টি বিল যেটা সেটা কিন্তু কি, সেটা কিন্তু তোমার রিস্ক ফ্রি। তো এখানে বলা আছে যে প্রবাবিলিটি দেয়া আছে, প্রবাবিলিটি এবং এক্সপেক্টেড রিটার্ন আমার এখানে দেয়া আছে। এবং টিভি এর ক্ষেত্রেও প্রবাবিলিটি দেয়া আছে। তো এখানে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বলছে যে রিস্ক প্রিমিয়াম নির্ণয় করতে হবে কিসে, টাকায় নির্ণয় করতে হবে। এখন একটু খেয়াল করো যে আমাদের এখানে কি দেয়া আছে, প্রবাবিলিটি দেয়া আছে। আমরা এক্সপেক্টেড রিটার্ন আমরা কিভাবে নির্ণয় করি, সাধারণত যখন প্রবাবিলিটি দেয়া থাকে তখন আমরা কিন্তু রিটার্নকে প্রবাবিলিটি দিয়ে গুণ করে যদি সামেশন করি তাহলে আমরা কি পাই, আমরা এক্সপেক্টেড রিটার্ন পাই। আমি আবার বলি যে যখন অঙ্কে প্রবাবিলিটি অর্থাৎ রিস্ক ফ্যাক্টর দেয়া থাকে তখন আমরা কি করি, এক্সপেক্টেড রিটার্নকে প্রবাবিলিটি দিয়ে গুণ করে আমরা কি করি, আমরা কি নির্ণয় করি, এক্সপেক্টেড রিটার্ন অর্থাৎ সামেশন তোমার আরপি যেটা সেটা নির্ণয় করে থাকি। তো এই ক্ষেত্রেও আমাদের এক্সপেক্টেড রিটার্ন দেখো যে আমরা
আহ, আহ, এখানে এক্সপেক্টেড রিটার্ন আমরা 50,000 টাকার ক্ষেত্রে আমাদের রিস্ক ছিল 0.6, তাহলে এটাকে গুণ করলে আমরা যেটা পাচ্ছি, আর এইখান এর সাথে যোগ করব কোনটা, যে -30,000 এর সাথে 0.4 যদি আমরা গুণ করি, অর্থাৎ আর পি যদি করি, অর্থাৎ আর এর সাথে আমরা যদি পি গুণ করি, তাহলে আমরা এক্সপেক্টেড রিটার্নটা আমরা পাই। তো তাহলে এক্সপেক্টেড রিটার্ন আমরা পাচ্ছি এক্ষেত্রে হচ্ছে 5, 6, 30 আর 3, 4, 12, তাহলে 30,000 থেকে 12,000 যদি বাদ দেওয়া যায় তাহলে কত থাকে, 18,000 টাকা থাকে। তাহলে এই 18,000 টাকা হচ্ছে আমার কি এক্সপেক্টেড রিটার্ন। আর আমার যেটা রিস্ক ফ্রি রিটার্ন যেটা যেটা সেটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন 5,000। হ্যাঁ, এই 5,000 টাকা কিন্তু আমার রিস্ক ফ্রি রিটার্ন, অর্থাৎ এখানে কোনো রিস্ক নাই, এই রিটার্নটা আমি পাবো। এখানে দেখো যে আহ, কখনো তোমার 50,000 টাকা রিটার্ন করেছে, কখনো কিন্তু -30,000 টাকা রিটার্ন করেছে। তো গড়ে যে দেখা যাচ্ছে যে গড়ে তার এক্সপেক্টেড রিটার্ন আসছে কত, 18,000 টাকা। আর যেটা টি বিলের ক্ষেত্রে কিন্তু ফিক্সড, এক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এই যে 5,000 টাকা একবার 5,000 একবার 3,000 এরকম কিন্তু হবে না, এটা সবসময় কি থাকবে, সবসময় 5,000 টাকায় থাকবে, কারণ এটা কিন্তু রিস্ক ফ্রি। কাজেই আমরা আহ, টাকায় যদি রিস্ক প্রিমিয়াম নির্ণয় করতে চাই, তাহলে আমাদের টাকায় এক্সপেক্টেড রিটার্ন আমরা কত পেলাম, 18,000 টাকা। আর এখান থেকে আমাদের রিস্ক ফ্রি রিটার্ন আছে 5,000 টাকা, সেটা বাদ দিয়ে আমরা কত পাচ্ছি, রিস্ক প্রিমিয়াম 13,000 টাকা পাচ্ছি। তো তোমাদের আরো একটা সমস্যা দেখি আমরা শেষ করতে চাচ্ছি আজকে। এখানে দেখো যে কি বলা আছে, অন February 1 you bought 100 shares। আমরা এটা অলরেডি আলোচনা করে ফেলেছি। এখানে কি নির্ণয় করতে বলছে, এসপিআর এসপিওয়াই, আরো একটা জিনিস এখানে নির্ণয় করতে বলেছে, 4টা জিনিস। এখানে কিন্তু আমরা এই 2টা জিনিস দেখেছি, যে এসপিআর এসপিওয়াই আমরা কিভাবে নির্ণয় করি সেটা কিন্তু আগে আমরা দেখেছি, কিন্তু আমরা কিন্তু দেখিনি যে অ্যাজিউমিং দা রেট অফ ইনফ্লেশন ডিউরিং দা ইয়ার 4%। হ্যাঁ, এটা ওইখানে দেওয়া ছিল না, কম্পিউট দ্য রিয়েল রেট অফ রিটার্ন অন দিস ইনভেস্টমেন্ট। যদি ইনফ্লেশন রেট 4% হয়, সেক্ষেত্রে রিয়েল রেট অফ রিটার্নটা কত হবে, আর যদি এই ইনফ্লেশন রেটটা 8% হয় তাহলে কত হবে। তো আমরা এই প্রথম দুইটা প্রবলেম আমরা একটু আগে কিন্তু দেখে এসেছি। একটু কেউ বলবে যে আমরা এসপিআর এটা আহ, কিভাবে নির্ণয় করব। আমরা আগে একটা অঙ্ক এভাবে দেখলাম যে একই সেম টাইপের অঙ্ক ছিল, যে তোমার এখানে বিগিনিং প্রাইস কত টাকা, 34 টাকা, আর এটা মানে 1 বছর পরে যে দেখা গেল যে এটা হয়ে গেল 39 টাকা। তো আমরা একটু আগে হোল্ডিং পিরিয়ড রিটার্নের সূত্রটা কি দেখলাম, যে ডি প্লাস পিই, তাই না, আর ডিভাইডেড বাই ডি প্লাস পি বি। তাহলে এখানে দেখো ডি হচ্ছে আমার ডিভিডেন্ড, ডিভিডেন্ড কত 1.50 একটা শেয়ারে, আর আমাদের একটা শেয়ারে আমাদের বিগিনিং প্রাইস ছিল কত 34 টাকা, তাহলে 34 টাকা দেখাবো, আর এন্ডিং প্রাইস ছিল 39 টাকা, 39 টাকা দেখাবো। তাহলে আমরা কি পেয়ে যাবো, আমরা হোল্ডিং পিরিয়ড রিটার্ন কিন্তু পেয়ে যাবো। হোল্ডিং পিরিয়ড রিটার্ন থেকে আমি যদি 100 বাদ দিই, তাহলে আমরা কিন্তু হোল্ডিং পিরিয়ড yield পেয়ে যাবো, যেটা আমরা এই দুটা আমরা গত একটু আগে আমরা কিন্তু দেখেছি। কিন্তু আমরা এখানে একটা জিনিস নতুন, সেটা হচ্ছে যে এখান থেকে আমাদেরকে কি করতে হবে, রিয়াল রেট অফ রিটার্ন বের করতে বলেছে। তো এখন কথা হচ্ছে যে রিয়াল রেট অফ রিটার্ন যদি বের করতে বলে, তো আমাদের এখানে কিন্তু হোল্ডিং পিরিয়ড রিটার্ন আমাদের এখানে কি আছে, দেয়া আছে। তো যদি আমাদের হোল্ডিং পিরিয়ড রিটার্ন দেয়া থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের রেট অফ রিটার্ন কিন্তু দেয়া নাই, আমাদের শুধুমাত্র দেয়া ছিল কি হোল্ডিং পিরিয়ড রিটার্ন দেয়া ছিল। তাহলে আমরা হোল্ডিং পিরিয়ড রিটার্নটা আমরা এখানে বসাবো, এটাকে 1 প্লাস আই দিয়ে ভাগ করব, -1 করব। তাহলে আমাদের হোল্ডিং পিরিয়ড রিটার্ন আমরা জানি, তাহলে সেটাকে বসালাম, আর 1 প্লাস আই ইনফ্লেশন রেটটা আমার অঙ্কে দেয়া আছে, সেটা দিয়ে ভাগ করলাম, -1 করলাম।
তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা রিয়েল রেট অফ রিটার্ন পেয়ে গেলাম। আবার যখন রেট অফ রিটার্ন 8% তখন কত হবে, তাহলে আমরা এটাকে শুধুমাত্র 4 এর কাছে আমরা এই দিকে কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি আমাদের রেজাল্ট। তো তোমরা আহ, আহ, এই অঙ্কটাতে কারো কোথায় সমস্যা আছে? দেখো একটু ডিফারেন্ট, আগের অঙ্কের মতোই আমরা হোলিং পিরিয়ড রিটার্ন এবং হোলিং পিরিয়ড ইল্ড আমরা বের করেছি। এখানে শুধুমাত্র একটা জিনিস ছিল যে রিয়াল রেট অফ রিটার্ন আমাদেরকে নির্ণয় করতে হবে। তো রিয়াল রেট অফ রিটার্ন নির্ণয় করতে হলে আমরা কিন্তু রিয়াল রেট অফ রিটার্নের তিনটা সূত্র আমরা শিখে এসেছি। তো একটা ছিল অ্যাপ্রক্সিমেট ফর্মুলা, একটা এক্সাক্ট ফর্মুলা, একটা হলো যে যখন এসপিআর যখন হোলিং পিরিয়ড রিটার্ন দেওয়া থাকে তখন কি হবে। তাহলে আমরা ওই ক্ষেত্রে কিন্তু দেখেছি যে এসপিআর হচ্ছে SPR 1 প্লাস TR ছিল ওখানে, যেহেতু আমার অঙ্কে TR দেয়া নাই সুতরাং আমরা SPR লিখবো। তাহলে SPR আমাদের দেয়া আছে, তাহলে SPR কে আমরা 1 প্লাস I দিয়ে ভাগ করে মাইনাস 1 করে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা রিয়েল রেট অফ রিটার্ন পেয়ে যাচ্ছি। তো আমাদের এটা হচ্ছে তোমাদের লাস্ট প্রবলেম। এখানে তোমরা একটু ভালো করে দেখো যে মিথিলা এন্ড মাহি, a paint company, has the following dividend per share and market price per share from the period 1982 to 92, অর্থাৎ সরি 1987 to 92, 1987 থেকে 92 পর্যন্ত ডিপিএস এবং এমপিএস, মার্কেট প্রাইস পার শেয়ার আর একটা হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার এখানে কিন্তু আহ, দেয়া আছে। এখন তোমায় কি বলেছে যে ক্যালকুলেট দা অ্যানুয়াল রেট অফ রিটার্ন এন্ড অ্যাভারেজ অ্যানুয়াল রিটার্ন অন মিথিলা এন্ড মাহিস শেয়ার ফর লাস্ট 5 ইয়ার্স। তো কি করতে হবে, অ্যানুয়াল রেট অফ রিটার্ন বের করতে হবে, হ্যাঁ, এবং অ্যানুয়াল রেট অফ রিটার্ন লাস্ট 5 ইয়ার্স এর অ্যানুয়াল রেট অফ রিটার্ন আমাদেরকে বের করতে হবে। এখন কথা হচ্ছে এখানে একটা জিনিস আমরা যদি একটু দেখি যে আমাদের এখানে কি দেয়া ছিল, দেখো ডিপিএস দেয়া আছে আর হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার দেয়া আছে, অর্থাৎ শেয়ার প্রতি আমাদের মার্কেট প্রাইস পার শেয়ার কত আর আমাদের ডিভিডেন্ড পার শেয়ার কত সেটা আমাদের অঙ্কে দেয়া আছে। এই ক্ষেত্রে আমরা যদি রেট অফ রিটার্ন আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের এই ক্ষেত্রে এখানে সূত্রটা হচ্ছে, এখানে একটা ইয়ে বাদ পড়ে গেছে, এটা 100 দিয়ে আমাদেরকে কি করতে হবে, এখানে গুণ করতে হবে 100, অর্থাৎ D1 প্লাস P1 মাইনাস P0 ডিভাইডেড বাই P। এখানে কিন্তু আমাদের কতগুলো ইয়ারের কি দেয়া আছে, কতগুলো ইয়ারের আমাদের ডিভিডেন্ড পার শেয়ার এবং মার্কেট প্রাইস পার শেয়ার কিন্তু দেয়া আছে। তো যেহেতু অনেকগুলো ইয়ারের ডিভিডেন্ড পার শেয়ার মার্কেট প্রাইস পার শেয়ার দেয়া আছে তাহলে আমরা চেঞ্জটুকু কতটুকু চেঞ্জ হলো সেটুকু বের করে নিচ্ছি। তো সেক্ষেত্রে D1 প্লাস P1 মাইনাস P0, অর্থাৎ এন্ডিং প্রাইসটা কত আর বিগিনিং প্রাইসটা কত সেটা মাইনাস করবো। আর D1 হচ্ছে at the end of the year এর তোমার মার্কেট ডিভিডেন্ড পার শেয়ার, অর্থাৎ বছরের শেষের ডিভিডেন্ডটা। আর D0 যদি থাকে তাহলে বুঝতে হবে বছরের শুরুতে ডিভিডেন্ডটা কত। তো আমরা যদি প্রথম সিকিউরিটির ক্ষেত্রে যদি আমরা একটু দেখি তাহলে আমরা কি দেখব, আমরা কেটে গেল কি আমাদের, না এখনো যায়নি, আমরা লাইনে আছি তাই না, তাহলে কি হলো, আমরা কি লাইনে আছি? হ্যাঁ, জি জি স্যার স্যার আছি। আসছি। আচ্ছা আমাদের কেটে যাবে যে কোনো সময়, একটু আমরা জাস্ট ইয়েটা দেখি যে প্রথম যে প্রথম ইয়ারে দেখো যে আমাদের ডিভিডেন্ড পার শেয়ার, হ্যাঁ, এখানে 87 এ কিন্তু এখানে আমাদের আহ, আহ, তোমার বিগিনিং এটা ছিল, এন্ডিংটা কিন্তু আহ, এখানে কি বলা আছে 87 থেকে 92, তাই না?
তাহলে 87 জিপিএস ডিভিডেন্ড পার শেয়ার এটা ছিল, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু এটা কারেন্ট ইয়ারের ডিভিডেন্ড। হ্যাঁ, এটা তো এখন কথা হচ্ছে যে আমার এখানে আমরা কোন ইয়ারটা আমরা প্রথমে কিন্তু 87টা বের করতে পারবো না, কারণ এর আগের কোন ইয়ার এখানে আমাদের দেয়া নাই। সেই কারণে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আহ, আগে প্রথমটা যেটা 88 আমাদের রেট অফ রিটার্নটা আমাদেরকে বের করতে পারবো আমরা, কারণ এখানে আমাদের কি আছে, বিগিনিং রেটটাও আছে, এন্ডিংটাও আমরা এক্ষেত্রে পাবো। তো আমার ডিভিডেন্ড কত, 1.53। হ্যাঁ, আর এক্ষেত্রে আমার P1 কত ছিল একটু যদি দেখি আমরা, P1 মানে হচ্ছে শুরুতে যেটা ছিল, সরি এন্ডিং প্রাইস যেটা, আর বিগিনিং প্রাইস হচ্ছে আমার P0। তাহলে আমাদের শুরুতে দেখো যেটা কারেন্ট ইয়ারের প্রাইস, কারেন্ট ইয়ারের প্রাইস হচ্ছে তোমার 20.75, আর যেটা লাস্ট ইয়ারের প্রাইস আমরা কিন্তু একটা জিনিস বললাম যে P0 যেটা, হ্যাঁ সেটা হচ্ছে যে কারেন্ট ইয়ারের প্রাইস, আর P1 যেটা সেটা হচ্ছে লাস্ট ইয়ারের প্রাইস। তো এখানে লাস্ট ইয়ারের প্রাইস আমরা 88 সালে দেখো রেট অফ রিটার্ন নির্ণয় করছি, সেক্ষেত্রে আমাদের লাস্ট ইয়ারের ইয়েটা কত ছিল, লাস্ট ইয়ারের প্রাইসটা ছিল কিন্তু 31.25, আর বর্তমান ইয়ারের তোমার মার্কেট প্রাইস হচ্ছে 20.75। তাহলে আমাদের এখানে আমরা দেখি যে আমাদের এখানে তো পরবর্তীতে কাজ করেছে 30, না দেখো তোমাদের এখানে একটু কম দেওয়া আছে, আমি বলে দিচ্ছি তোমাদের এখানে পরের একটা 30 না, তো 30 minus 20, 30 minus 20, এটা হচ্ছে কারেন্ট ইয়ার। এইখানে তোমাদের সূত্রে এখানে ভুল দেয়া আছে, এটা P0 হবে, এটা P1 হবে, এটাকে একটু কারেকশন তোমরা করে নাও। তোমরা ইন্টারেশন এটা হচ্ছে 1, P0 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস যেটা, আর P1 হচ্ছে যে আহ, আহ, তোমার ইন্ডিয়ার। আচ্ছা এখানে একটা জিনিস আমরা একটু খেয়াল করি, তোমাদের যেটা অঙ্কটাতে দেওয়া ছিল annotation-টা। Yes, okay. আমাদের এখানে কি বলা ছিল যে as the following dividend per share and market price per share, এখানে ইয়ার এন্ডের ব্যাপারটা এখানে কিন্তু বলা নাই, ঠিক আছে, ইয়ার এন্ডের বলা নাই। তার মানে আমাদের যেটা আছে সেটাকে আমরা আহ, এই বছরের শেষের প্রাইস যদি আমরা এটাকে ধরি, 30 এটাকে যদি এই বছর শেষের প্রাইস ধরি, তাহলে বিগিনিং হবে এর আগের বছরেরটা, সেটাই হবে এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে এই বছরের শেষে P1 যদি আমরা এখানে দেই, তাহলে কি হচ্ছে, এটা P1 তাহলে ঠিকই ছিল, P1 হলো 20, আর হ্যাঁ একটু প্লিজ আমরা আমার মনে হয় কনোটেশনটা তুলে দিই, আমাদের এটা কনোটেশন, হ্যাঁ এখানে P1 ই হবে। এখানে কারণ হচ্ছে যে তোমরা একটু খেয়াল করো, আমরা এই ক্ষেত্রে দেখো যে এই বছরের শেষে অর্থাৎ 88 শেষে মার্কেট প্রাইসটা হচ্ছে 20, আর 87 শেষ মানে কিন্তু 88 শুরু। হ্যাঁ, আমরা 88 সালকে যদি কনসিডার করি, তাহলে 88 শুরুটা হবে, 87 যেটা শেষ সেটা, আর 88 যেটা দেয়া আছে সেটা 88 শেষে বোঝাবে যে এট দ্য এন্ড অফ দ্য ইয়ার 88। হ্যাঁ, 88 এ তোমার এটা ছিল 20.75, কাজেই এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে P1 যেটা 20.75, আর
P0 যেটা যেটা আগের বছরের যেটা এন্ডিং সেটা এই বছরের হবে বিগিনিং, এই জন্য এটা হবে 31.25। ক্লিয়ার? বুঝতে পেরেছি বিষয়টা? এখানে প্রথমটা P1 হবে, অর্থাৎ এন্ড অফ দ্য ইয়ারের প্রাইস, অর্থাৎ আমরা যে আমাদের চার্টে যেটা দেওয়া আছে সেটা এন্ড অফ দ্য ইয়ারের প্রাইস, অর্থাৎ 1988 সালের এন্ড অফ দ্য ইয়ারের প্রাইস দেওয়া ছিল 20 টাকা 75 পয়সা, তাহলে এটা 20 টাকা 75 পয়সা হবে। আর 87 সালের এন্ড অফ দ্য ইয়ারের যে প্রাইস সেটা 88 ক্ষেত্রে বিগিনিং হবে, এই জন্য এটা হবে কত? 31.25, এটা বিগিনিং প্রাইস। হ্যাঁ, আর বিগিনিং এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব রেট অফ রিটার্ন। এভাবে আমরা প্রত্যেকটা ইয়ারের, প্রত্যেকটা 89, 90, এভাবে প্রত্যেকটা ইয়ারের আমরা কি বের করতে পারবো? আমরা রিয়াল রেট অফ রিটার্ন বের করতে পারবো। এবং তোমাদেরকে আরেকটা জিনিস তোমাদেরকে বের করতে বলছে, সেটা হলো এভারেজ রেট অফ রিটার্ন। তো এভারেজ রেট অফ রিটার্ন এখানে যে কয়টা ইয়ার আমরা পেলাম, দেখো যে আমরা 88 থেকে শুরু করে 88, তারপরে আমরা কত পেলাম? 88, 89, 90, তারপরে 91, 92, হ্যাঁ, এই যে 5টা ইয়ার, এই 5টা ইয়ারের গড়ে রিটার্নটা কত? তাহলে 5টা ইয়ারের গড় যদি আমরা করতে চাই, তাহলে 5টা ইয়ারের যে রিটার্ন আছে সেটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে তো 5টা ইয়ারের এভারেজ রিটার্ন আমরা পেয়ে যাব। তাহলে আমাদের প্রত্যেকটা ইয়ারের যে রিটার্ন সেটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা এভারেজ রিটার্ন পেয়ে যাব। তো আশা করি, আমার মনে হয় যে তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। তারপরে যদি কারো কোনো কিছু না বোঝার থাকে আমাকে প্রশ্ন করতে পারো। কারো কোনো সমস্যা আছে? কেউ কথা বলছো না? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমরা নেক্সট ক্লাসে বাকি যে প্রবলেম গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর এই প্রবলেমের মধ্যে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাদেরকে নেক্সট ক্লাসে সেটা বলবে, এবং আমিও তোমাদেরকে এখান থেকে প্রশ্ন করব, সেক্ষেত্রে তোমাদের আনসার দিতে হবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।